স্বাগত ৭১ বিজনেসের সাথে আছি আমি রাকিব আল জাবেদ। শুনছিলেন শিরোনাম, এবার পুরো খবর। গ্রাহকদের কাছ থেকে কেটে নেওয়া করের টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিচ্ছে না বেসরকারি ন্যাশনাল ব্যাংক। উল্টো নিজেদের আর্থিক সংকটের অজুহাত দেখিয়ে বাড়তি সময় চেয়ে এনবিআরকে চিঠি দিয়েছে প্রতিষ্ঠানটি, যাতে বলা হয়েছে যে চরম সংকটের এই সময়ে করের টাকা জমা দিলে আরও সমস্যায় পড়বে তারা, যাকে অনৈতিক আবদার বলছেন বিশ্লেষকরা। বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। আওয়ামী আমলে দুরবস্থায় পড়া প্রতিষ্ঠানগুলোর অন্যতম ন্যাশনাল ব্যাংক। ৮০-র দশকে যাত্রা শুরু হওয়া প্রতিষ্ঠানের অবস্থা এতটাই খারাপ যে বর্তমানে খেলাপি ঋণ 4/3 অর্থাৎ ৭৫% ওপরে। নতুন বাস্তবতায় পরিচালনা পর্ষদে পরিবর্তন আর নগদ সহায়তা পাওয়ার পরও কাটেনি তারল্য সংকট। তাই প্রতিষ্ঠানটির এখন চোখ পড়েছে গ্রাহকদের কাছ থেকে আদায় করা করের উপর। তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের 5 মাসে ব্যাংকটি গ্রাহকদের কাছ থেকে আদায় করে ১৭৭ কোটি টাকা। এই অর্থ ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার কথা থাকলেও শোধ করা হয় মাত্র ৬৫ কোটি। ফলে বাকি ১১২ কোটি টাকা দিয়ে ব্যবসা করছে ন্যাশনাল ব্যাংক। এ নিয়ে এনবিআরে পাঠানো চিঠিতে বলা হয়, পুরো টাকা জমা দিলে তারল্য সংকটে পড়বে ব্যাংকটি। তাই আগামী বছরের জুলাই পর্যন্ত আদায় করা মোট অর্থ জমা দিতে ২০২৬-এর ডিসেম্বর পর্যন্ত সময় চেয়েছে ন্যাশনাল ব্যাংক, যাকে অনৈতিক আবদার বলছেন বিশ্লেষকরা। এইটা নৈতিক তো নয়, এটাকে প্রশ্রয় দেওয়া, সরকারের প্রশ্রয় দেওয়া উচিত না। গ্রাহকদের টাকা কেটে নেওয়া হয়েছে, একটা ফিস আছে, একটা সরকারের এক্সাইজ ট্যাক্স আছে, এটা তো সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়ার কথা। এখানে তো আর কোনো সময় দেওয়ার প্রশ্ন আমি দেখছি না। মানে এটা কি জাস্টিফিকেশন থাকতে পারে? ওই চিঠিতে এর আগের 4 অর্থ বছরে প্রায় ২,৫০০ কোটি টাকা পরিশোধের তথ্য তুলে ধরে ব্যাংকটি। বলা হয়, কিছু সুবিধাভোগী গোষ্ঠীর বাড়তি ঋণ আর সুশাসনের ঘাটতি সংকটে ফেলেছে প্রতিষ্ঠানটিকে। এছাড়া আতঙ্কিত আমানতকারীদের অর্থ উত্তোলন ঘনীভূত করেছে তারল্য সংকট। এমন অবস্থায় সুদ, জরিমানা ও শাস্তি আরোপ ছাড়াই 6 মাসের জন্য উক্ত সুবিধা চায় ন্যাশনাল ব্যাংক। সরকারের রাজস্ব মানে ইমিডিয়েটলি দরকার, কারণ খরচ আছে তো। না হলে তো সরকারকে গিয়ে এই যে টাকাটা আসছে না, সরকারকে ওইটা গিয়ে বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ নিতে হবে। ওইটা ঋণ নিতে গেলে কিন্তু এটা মানে ইনফ্লেশনের উপরে একটা চাপ পড়ে। সো সরকারেরও দরকার রাজস্বগুলো সময় মতো চলে আসা। সুতরাং এটাতে ডিলে হলে অসুবিধা আছে। ব্যাংকগুলোর কাছে নির্দেশনা থাকবে অবশ্যই, যাতে যে গ্রাহকের অ্যাকাউন্ট থেকে যে টাকা শুল্ক আকারে, আবগারি আকারে কর্তন করা হয়েছে, তা যাতে বিধি মোতাবেক দ্রুততম সময়ের মধ্যে এনবিআরে জমা করে। অন্যথায় এই আদেশ লঙ্ঘনের জন্য তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সুযোগ রয়েছে। বর্তমানে ন্যাশনাল ব্যাংকের গ্রাহক ২০ লাখ আর কর্মকর্তা কর্মচারী ৫,০০০-এরও বেশি। মইনুল হাসান, ৭১, ঢাকা। ৯ মাস পর আবারও $৩ বিলিয়ন ছাড়ালো প্রবাসী আয়। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী ডিসেম্বরে সব মিলিয়ে এসেছে $৩২২ কোটি, যা আগের বছরের একই সময়ের চেয়ে বেড়েছে ২২% উপরে। এর আগে ২০২৪ সালের মার্চে প্রবাসীরা পাঠিয়েছেন $৩২৯ কোটি। তথ্য অনুযায়ী অর্থ বছরের প্রথম ৬ মাসে মোট রেমিটেন্স এসেছে ১,৬২৬ কোটি বা $১৬ বিলিয়ন উপরে। এ আয় আগের অর্থ বছরের প্রথম ৬ মাসের তুলনায় বেড়েছে ১৮%-এরও বেশি। উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থ বছরে মোট রেমিটেন্স আসে রেকর্ড $৩০ বিলিয়ন। তবে চলতি অর্থ বছরের প্রথম ৬ মাসের ধারা অব্যাহত থাকলে অর্থ বছর শেষে যা ছাড়াতে পারে ৩২ বিলিয়নের ঘর। আগামী ২ বছর পর আমানতের সম্পূর্ণ অর্থ ফেরত পাবেন সম্মিলিত ৫ ব্যাংকের গ্রাহক। আজ থেকে শুরু হয়েছে অর্থ উত্তোলনের প্রক্রিয়া। সূচি অনুযায়ী জমা যাই থাকুক না কেন, যে কোনো সময়ে ২ লাখ টাকা তুলতে পারবেন গ্রাহকরা। এরপর ৩ মাস পর আরও ১ লাখ, পরবর্তী ৬ মাস, ৯ মাস ও ১ বছর পর ১ লাখ করে টাকা তোলা যাবে। একই ধারা অব্যাহত থাকবে পরবর্তী বছরে, অর্থাৎ প্রতি ৩ মাস অন্তর তোলা যাবে ১ লাখ করে টাকা। এভাবে প্রথম ২১ মাসে সর্বসাকল্যে ৯ লাখ টাকা ফেরত পাওয়া যাবে, আর ২৪ মাস অর্থাৎ ২ বছর পর মিলবে পুরো অর্থ।
বহুমুখী অর্থনৈতিক ও রাজনৈতিক চ্যালেঞ্জ সামনে রেখে শুরু হচ্ছে নতুন বছর 2026। নির্বাচনী আলোচনার কারণে এরই মধ্যে বিনিয়োগ নিয়ে সতর্ক অবস্থানে রয়েছেন উদ্যোক্তারা। সেই সময়ে এসে সরকারও হাতে নিচ্ছে না বড় কোনো কর্মসূচি। তাই স্বাভাবিকভাবেই নতুন বছরে নতুন সরকার ও তাদের পরিকল্পনার দিকে তাকিয়ে রয়েছেন অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা। বিস্তারিত প্রতিবেদনে। জীবনযুদ্ধে টিকে থাকতে এরকম সকাল সন্ধ্যা হাড়ভাঙা শ্রম দিতে হয় দেশের বড় একটা জনগোষ্ঠীর, যাদের কাছে ক্যালেন্ডারের পাতাবদল কিংবা নতুন পুরানো বছরের হিসাব গুরুত্ব পায় না খুব একটা। তবে জীবিকার লড়াই যে কঠিন হচ্ছে দিন দিন তা বুঝতে বাকি থাকে না এমন দৃশ্য দেখে। নতুন বছরের ক্যালেন্ডার ও ডায়েরি তৈরির ব্যস্ততা পল্টনের এই ছাপাখানায়। বছরের এই সময় কাজের চাপ বাড়লেও নতুন বছরের প্রতিষ্ঠানের মালিক মহসিন মিয়ার কাছে বাড়তি দুশ্চিন্তা ব্যাংক ঋণ ও জ্বালানির অতিরিক্ত দাম। লোনের টাকা দিয়ে আমরা এই সেট আপ চালাইছি, ঘর ভাড়া, বেতন দিছি, স্টাফ বিল দিছি, বিদ্যুৎ বিল দিছি। তো ওইভাবে আমাদের অরিজিনালি আমাদের একটা লসের মধ্যেই আছি আমরা এখনো। লসটা আমরা গত বছরের লসটা এখনো কভার করতে পারিনি। অর্থনৈতিক অস্থিরতা ও সংকটের বিচারে 2025 বেশ কঠিন ছিল ছোট বড় উদ্যোক্তাদের জন্য। নিজেদের ব্যবসায়িক অভিজ্ঞতা তুলে ধরে ঢাকা চেম্বার সভাপতি মনে করেন, ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতে খুব একটা সফল ছিল না অন্তর্বর্তী সরকার। ফলে নতুন বছরেও চাপে থাকবেন ব্যবসায়ীরা। বিজনেস এক্সপানশন তো দূরে থাক, এক্সিস্টিং ব্যবসাটাকে চালায় রাখাটাই কিন্তু একটা অনেক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যেখানে সরকার বলছে যে সবকিছু ভালো যাচ্ছে, কিন্তু আমরা চিল্লাচ্ছিলাম যে এটা ভালো যাচ্ছে না, এটা খারাপের দিকে যাচ্ছে। প্রোগ্রেস উইল বি ভেরি স্লো বাট স্টেডি। সদ্য সমাপ্ত বছরে কিছুটা স্থিতিশীল করা গেছে সামষ্টিক অর্থনীতি, বন্ধ হয়েছে ব্যাংক খাতের রক্তক্ষরণ, ইতিবাচক ছিল প্রবাসী আয়ও। তবে জীবনমানের উন্নয়ন কিংবা প্রবৃদ্ধির বিচারে ছিল না যথাযথ উদ্যোগ। সাথে বাড়তি চিন্তা যোগ করেছে দারিদ্র্য, বেকারত্ব, যাকে নতুন বছর ও নতুন সরকারের জন্য প্রধান চ্যালেঞ্জ বলে মনে করেন এই দুই অর্থনীতিবিদ। প্রকৃত মজুরি ধারাবাহিকভাবে কমেছে, কমার গতিটা কমেছে, কিন্তু স্টিল কমছে। মানে একদিকে মূল্যস্ফীতি সামান্য কমেছে, কিন্তু অসহনীয় পর্যায়ে আছে। সেটা সহ্য করার জন্য যে শক্তিটা দরকার সেই শক্তিও তৈরি করা সম্ভব হয়নি। কর্মসংস্থান মোটামুটি অপরিবর্তিত অবস্থায় আছে। আমি বলবো যে এই সরকার যে অবস্থানে এটাকে পেয়েছেন সেটার থেকে অবনতিও হয় নাই, উন্নতিও হয় নাই। আমি মনে করি না যে আমাদের রাতারাতি ব্যাপক ধরনের কোনো হবে, কিন্তু আমি মনে করি এক একটা অধ্যায় অতিক্রম করে আমাদেরকে ধাপে ধাপে চেষ্টা করে যেতে হবে। প্রত্যেকের ব্যক্তিগত অঙ্গীকার 2026-এ সেটার কথাই বলা উচিত যে আমি আমারটা করব, যে যেখানে আছি আমরা আমাদেরটা করব। নতুন বছরে জিনিসপত্রের দাম কমিয়ে জনজীবনে স্বস্তি আনার সবচেয়ে বড় আকাঙ্ক্ষা সাধারণ মানুষের। রাকিব আল জাবেদ, 71, ঢাকা। উৎপাদনে ঘাটতি কিংবা বিশ্ববাজারে চাহিদার নেই কোনো কমতি, তবুও প্রক্রিয়াজাত হলুদ মরিচ সহ বিভিন্ন মশলা রপ্তানিতে বেশ পিছিয়ে রয়েছে বাংলাদেশ, যার পেছনে বড় কারণ পণ্য জীবাণুমুক্তকরণের প্রযুক্তি সক্ষমতার অভাব। শুধু তাই নয়, মান নিয়ন্ত্রক সংস্থার দুর্বলতায়ও ভুগছে প্রক্রিয়াজাত খাদ্য শিল্প। রাকিব হোসেনের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় পর্ব। দেশের রপ্তানি পণ্যের মধ্যে দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে প্রক্রিয়াজাত খাদ্যপণ্য। ইপিবির হিসাবে সবশেষ অর্থবছরে এই খাত থেকে আয় হয় প্রায় $40 কোটি। আর এই বাজারে সবার উপরে প্রাণ গ্রুপ। প্রতিষ্ঠানটির মতে $30 কোটি আয়ের মধ্যে হলুদ মরিচ সহ বিভিন্ন ধরনের প্যাকেটজাত মশলা 5%। কিন্তু বিশ্ববাজারে সম্ভাবনা আছে আরও অন্তত 10 গুণ বাড়ানোর। প্রশ্ন হলো, কেন পিছিয়ে উদ্যোক্তারা? আমি শুধু একা প্রাণ নয়, তারাও অন্যান্য যারা ইন্ডাস্ট্রি আছে তারাও এখান থেকে সার্ভিসটা নিয়ে থাকে, যেটা আমাদের চাহিদার তুলনায় 10%-এরও কম। আমরা বিভিন্ন সময় সরকারের কাছে আবেদন রিকোয়েস্ট করেছি। ঢাকার সাভারে পরমাণু শক্তি গবেষণা কেন্দ্রে দেশের একমাত্র গামা রেডিয়েশন প্ল্যান্ট IRPT, যেখানে বৈজ্ঞানিক পদ্ধতিতে রপ্তানিমুখী প্রক্রিয়াজাত কৃষিপণ্য জীবাণুমুক্ত করা হয়, বিশেষ করে প্যাকেটজাত হলুদ, মরিচ, ধনিয়া সহ বিভিন্ন মশলা। কিন্তু গেল 2 বছর ধরে প্রতিষ্ঠানটি প্রায় অকেজো। পরমাণু শক্তির আরেকটি প্রতিষ্ঠান এই সেবা দিচ্ছে সীমিত পরিসরে। ফলে রপ্তানিতে এই খাতের উদ্যোক্তাদের নির্ভর করতে হচ্ছে সরকারি প্রতিষ্ঠানটির জীবাণুমুক্তকরণ সক্ষমতার উপর। সংশ্লিষ্টরা বলছেন, বৈজ্ঞানিক এই সেবা নিশ্চিতে বেসরকারিভাবে উদ্যোগ নেওয়া সম্ভব নয়। এখানে কিন্তু সরকারকেই এই সমস্যার সমাধান করতে হবে, সরকারকেই ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করতে হবে ফর দেয়ার ফিউচার এক্সপোর্ট এবং এক্সপোর্ট গ্রোথের পটেনশিয়ালিটি কাজে লাগানোর জন্য। আমরা যারা এক্সপোর্টটাকে এই
প্রমোট করছি বা ফরেন কারেন্সি আর্ন করছি বা যে হার্ড ওয়ার্কিং যেগুলো প্রাইভেট সেক্টর, তাদেরকে এই সাপোর্টটা শুধু দেওয়া দরকার। ইট ইজ নট অ্যাবাউট কন্ট্রোল, ইট ইজ টু ফ্যাসিলিটেট প্রাইভেট সেক্টরকে। এই সেক্টরে হিউজ পটেনশিয়াল। সাভারের এই কেন্দ্রটির সক্ষমতা বৃদ্ধির জন্য সরকার উদ্যোগ নিলেও তাতে ধীরগতি স্পষ্ট। বিশেষজ্ঞদের মতে উদ্যোক্তাদের চাহিদার বিপরীতে সরকারের প্রস্তুতিতে ঘাটতির বাস্তব উদাহরণ এই প্ল্যান্ট। এই দিকটাতে সরকারের অবশ্যই আশু নজর দেওয়ার দরকার, কারণ অনেক রপ্তানিকারকরা রপ্তানি করতে পারেন কিন্তু পারছেন না, বিকজ এইসব সার্টিফিকেশন এবং এইসব যে টেস্টিং এগুলো তারা সময় মতো করতে পারছেন না, সেখানে সীমাবদ্ধতা রয়ে গেছে। 2024-27 রপ্তানি নীতিতে কৃষিপণ্যের মানোন্নয়ন ও বৈশ্বিক শর্ত পূরণে জোর দেওয়া হলেও বাস্তবতা ভিন্ন। শুধু পণ্য জীবাণুমুক্তকরণে আইআরপিটি বা আইএফআরবির সক্ষমতার অভাব নয়, মান নিয়ন্ত্রক সংস্থা বিএসটিআই এবং ইসলামিক ফাউন্ডেশনের হালাল সনদের বৈশ্বিক স্বীকৃতির অভাবেও বাধাগ্রস্ত হচ্ছে কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের রপ্তানি। ফলে সম্ভাবনার সবটুকু কাজে লাগাতে পারছেন না এই খাতের উদ্যোক্তারা। রাকিব হোসেন, 71, ঢাকা। ক্যালেন্ডারের পাতায় নতুন বছর শুরু হলেও বৈশ্বিক অর্থনীতিতে এখনো অস্থিরতা ও নানামুখী চ্যালেঞ্জ, তবে সেজন্য থেমে নেই উৎসবের অর্থনীতি। তথ্য বলছে যে এবারের উৎসবের মৌসুমে যুক্তরাষ্ট্রে ব্যবসায়ীরা আয়ে প্রথমবারের মতো ছাড়িয়ে গেছে $1 ট্রিলিয়ন ঘর। একটি নতুন সকাল নিয়ে এসেছে নতুন বছরের আগমনী বার্তা। যদিও মন্থর গতি এবং নানামুখী চ্যালেঞ্জের মুখে বৈশ্বিক অর্থনীতি, তাও বিশ্বজুড়ে থেমে নেই নতুন বছরের আগমনী উদযাপন। এতে সবচেয়ে এগিয়ে যুক্তরাষ্ট্র। যদিও কাগজে হিসাবে মূল্যস্ফীতি এখনো 2% উপরে, তবুও নতুন বছর ঘিরে মার্কিনীদের উৎসাহে কমতি নেই। 14.5 লাখ মার্কিনী নতুন বছর উদযাপনে ভ্রমণ করেছেন এক শহর থেকে অন্য শহরে, যেখান থেকে যুক্তরাষ্ট্রের আয় হবে $311 বিলিয়ন। এবারের উৎসবে আতশবাজিতে খরচ হয়েছে প্রায় $2.5 বিলিয়ন। উপহার, খাবার এবং সাজসজ্জায় অন্তত 63% মার্কিনী গড়ে খরচ করেছেন $890 থেকে $1300। এমন তথ্য ওয়ালেট হাবের। নতুন বছর উপলক্ষে মার্কিনীরা রেস্টুরেন্টে খরচ করে $180 থেকে $320, নাইট ক্লাবে খরচ করে গড়ে $290 এবং পরিবারের সবার সাথে উৎসবের এই আনন্দ ভাগাভাগি করে নিতে গেলে যুক্তরাষ্ট্রের নাগরিকদের খরচ পড়ে $1500 বেশি। বিশ্লেষকরা বলছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য শুল্কের কারণে মার্কিন নাগরিকদের জন্য উৎসবের খরচ বেড়ে গেলেও আয় বেড়েছে ব্যবসায়ীদের। নতুন বছরের উৎসব ঘিরে শুধুমাত্র নিউ ইয়র্কেই $2 বিলিয়ন বাণিজ্য হয়েছে। দেশটির ন্যাশনাল রিটেইল ফেডারেশন বলছে, এবারের উৎসবের মৌসুমে বড়দিন এবং নতুন বছর উদযাপনের সম্মিলিত খরচ ছাড়িয়ে গিয়েছে $1 ট্রিলিয়নের ঘর। নুসরাত মৌমি, 71। মিঠা পানির মাছের জন্য বিখ্যাত কিশোরগঞ্জের বালিখোলা বাজার, যেখানে প্রতিদিন বেচা কেনা হতো কোটি টাকার মাছ, কিন্তু নদীর পানি কমে যাওয়ায় ব্যবসা অর্ধেকেরও নিচে নেমেছে 100 বছরের পুরানো এই হাটে। সালেহ হোসেন রনির পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। কুয়াশার চাদর ঠেলে পূর্ব দিগন্তে উঠছে নতুন দিনের সূর্য। তার আগেই নৌকা বোঝাই করে মিঠা পানির মাছ নিয়ে হাজির জেলেরা। এমন চিত্র কিশোরগঞ্জের ধনু নদীর তীরে বালিখোলা বাজারের। বিভিন্ন এলাকা থেকে নদীর মাছ আসে, এই মাছ আমরা খাইতে খুব স্বাদ। হাওড়ের মাছ চাহিদা বেশি, আমরা দামে বিক্রি করি। 1000 কেজি 800 কেজি প্রতিদিন রেগুলার যাচ্ছে। যাত্রাবাড়ি, আব্দুল্লাপুর, বিভিন্ন জায়গায় পাঠাচ্ছে ডাটা, পাইকারি বিক্রি হয়। 100 বছর পুরনো এই হাটে নেত্রকোনা, সুনামগঞ্জ সহ আশেপাশের হাওর ও নদী থেকে আসে রুই, কাতলা, বোয়াল, ট্যাংরা, পুঁটি, চিংড়ি সহ নানা জাতের দেশীয় মাছ। 50টি আড়তে আগে প্রতিদিন কোটি টাকার বেচাকেনা হলেও এখন সেই বিক্রি নেমেছে 30 লাখের ঘরে। গত বছরের তুলনায় এবার মনে হয় 80 লক্ষ টাকার প্রায় 20 লক্ষ টাকার মাছই কমে গেছে। হাওরের মধ্যে একটা বিষ দিয়ে মাছ ধরে, এই কারণে মাছের সংখ্যা আস্তে আস্তে কমে যাচ্ছে। বিষ দেওয়াতে ডিম যা সব নষ্ট হওয়ার কারণে মাছ কমে থাকে, এই কারণে মাছ কম। ব্যবসায়ীরা বলছেন, বর্ষার সময় কম ও নদীর পানি কমে যাওয়ায় মিলছে না প্রত্যাশিত মাছ। এছাড়া অসময়ে পোনা আহরণের ফলে কমেছে বড় আকারের মাছের সংখ্যা। এবছর বর্ষা কম হতে মাছের সংখ্যা কম, মাছের সাইজও ছোট। পানি কম হলে মাছের সাইজ ছোট থাকবে, আর পানি যখন বেশি হবে মাছের সাইজও বড় হবে, মাছের সংখ্যা বেশি থাকবে। প্রতিদিন সকাল 6টা থেকে 10টা পর্যন্ত চলে বালিখোলায় মাছ বেচাকেনা। ডেস্ক রিপোর্ট, 71।
নিজেদের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ লেনদেন রেকর্ড করেছে ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা নগদ। 2025 সালে সব মিলিয়ে যা ছিল 3,80,000 কোটি টাকা। এছাড়া শুধু ডিসেম্বরে নগদের গ্রাহকরা 35,530 কোটি টাকা লেনদেন করেছেন। এমন অসামান্য অর্জন উপলক্ষে কয়েক কোটি নিবন্ধিত গ্রাহককে শুভেচ্ছা জানিয়েছে নগদ কর্তৃপক্ষ। দর্শক, এই ছিল ৭১ বিজনেসের এখনকার আয়োজনে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। আমাদের সাথেই থাকুন।